তো এই যে প্রশিক্ষিত একটা সন্তানদের রেল আসার সুযোগ বন্ধ করার যে প্রক্রিয়াটি শুরু করছে একটি কুচক্রী মহল, এবং আমি মনে করবো রেলে যে কালো বিলের চক্রটি আছে তাদের ইন্ধনে এই কাজটি করা হচ্ছে। একজন আইনজীবী জানে উনি কি আসলে ফিটার দুধ খায়, যে উনি কোন কোন কোটায় কোথায় কত পার্সেন্ট কোটা আছে। আপনারা জানেন যে গত 26 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী রকুনুজ্জামান উনি রেলের 40% যে পোষ্য কোটা এটা বাতিলের জন্য একটি রিট আবেদন করেছেন। একটা রুল শুনানি হয়নি, তো আবেদন করার পরপরই উনি ফলো করে মিডিয়ায় প্রচার করছে যে আসলে 40% কোটা বাতিলের জন্য আমি একটি মানে রিট পিটিশন দায়ের করেছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে উনি এত কোটা থাকতে হঠাৎ করে 40% রেল পোষ্য কোটা এটার পিছনে কেন লাগলেন? এবং পাশাপাশি আমি গতকালকে ওনার একটা ভিডিও দিলাম, উনি ওখানে বলছেন যে আলহামদুলিল্লাহ আমি 40% রেল পোষ্য কোটা বাতিলের জন্য একটি রিট পিটিশন দায়ের করেছি, খুব শীঘ্রই এটি শুনানি হবে, এবং আরও অন্য কোনো কোটা থাকলে আপনারা আমাকে জানাবেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আসলে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী উনি যখন ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশ এবং জাতির কাছে বলে যে আসলে কোন কোন পদে এবং কোন কাছে একটা কোটা আছে এটা একটু আমাকে জানাবেন, জানলে আমি সেগুলো ব্যবস্থা নেব। একজন আইনজীবী জানে উনি কি আসলে ফিটার দুধ খায়, যে উনি কোন কোন কোটায় কোথায় কত পার্সেন্ট কোটা আছে, কোন কোন সেক্টরে কার কত কোটা আছে এটা কেউ জানেন না। তার মানে আমার কাছে মনে হচ্ছে এই কথার মাধ্যমে ওনাকে অবশ্যই কেউ না কেউ পরিচালিত করছে। এবং রেল পোষ্যদের যে কোটা আপনারা জানেন যে 40% কোটা এটা 85 থেকে আছে, কিন্তু এর পূর্বে ছিল একজন রেল কর্মচারী মারা গেলে তার অথবা অবসর গেলে তার পরিবারের একজন সন্তান বাধ্যতামূলক চাকরি পেত, সেটা উঠাই দিয়ে এরশাদ সরকার সাহেব 85 নিয়োগ বিধিতে বলছেন যে রেল পোষ্যরা নিয়োগের ক্ষেত্রে 40% কোটা পাবে। অর্থাৎ এই কোটা আবার কি পরীক্ষা দিয়ে মেধাতালিকা নির্বাচিত হবে, সেখান থেকে 40% কোটা পূরণ করা হবে। আসলে আদতে কখনো 40% কোটা পূরণই করা হয় না। আবার বিশেষ নিয়োগ বিধি যেটা করা হয়েছে আপনারা জানেন যে স্বৈরাচার বা সামরিক শাসনের যে আইনগুলো ছিল সেগুলো যে কোনো কারণে সেগুলো বিলুপ্ত করা হয়েছে, করার কারণে 20 নিয়োগ বিধি 25 নিয়োগ বিধি সংশোধন করে 2020 নিয়োগ বিধি করা হয়েছে। সেই নিয়োগ বিধিতে রেল পোষ্যদের অনেক অধিকারগুলো খর্ব করার কারণে আমরা সাম্প্রতিক কিছুদিন আগে নিয়োগ বিধি সংশোধনের যে একটি মামলা দায়ের করেছি, এবং 21 মার্চ এটি কোর্ট থেকে রুল জারি করছে যে এই নিয়োগ বিধি কেন সংশোধন হবে না, এবং পোষ্যদের যে দাবিগুলো বা যে সংশোধনগুলো চাচ্ছে সেগুলো কেন করা হবে না, মানে রুল জারি করছেন 4 সপ্তাহের। ইতিমধ্যে হঠাৎ করে যেহেতু 26 থেকে উনি কোটা বাতিলের জন্যই রুল জারি আপনার কী বলছে একটি মামলা দায়ের করছে হাইকোর্টে। যে এত কোটা থাকতে এত কিছু থাকতে হঠাৎ করে যে ওনার এখানে আসা, এটা আমাদের সন্দেহ হচ্ছে যে আসলে নিয়োগ বিধি সংশোধন প্রক্রিয়াধীন অবস্থায় এই কোটা বাতিলের মামলাটি আসলে নিয়োগ বিধি বা পোষ্যদের যে শত্রু আছে তাদের কোনো এজেন্টটা বা দুর্নীতিবাজদের এজেন্টটা যারা আছে তাদের মানে উনি মানে এজেন্ট হিসেবে কাজ করছে কি না। পাশাপাশি আপনারা জানেন যে রেল পোষ্য যে উনি ওখানে বলছেন শ্রমিক কৃষক যে আসলে তারা অনগ্রসর জাতি, অনগ্রসর যাত্রী কারা? অনগ্রসর জাতি হচ্ছে সেই যে যার আয় কম, যার পরিবার দুর্বিষহ জীবনযাপন করে, রেলের 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারী, এদের বেতন সামান্য বেতন। তো এরা আসলে আমরা মনে করি যে এরাই তো অনগ্রসর যাত্রী, কারণ এদের দুরবস্থা এত যে 8,250 টাকা স্কেলে একজন রেল কর্মচারী তার সংসার চালানোই কষ্টকর। সেই কারণেই রেল জন্মলগ্ন থেকেই ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রত্যেকে চিন্তা করেছে যে রুট লেভেলের কর্মচারী যারা, এদের পরিবার যদি চাকরি শেষ হয়ে যায় সেক্ষেত্রে মানে খুব বাজে অবস্থায় চলে যায় এবং দৈনন্দিন মধ্যে জীবন যাপন তাদের করতে হয়। সেখানে সে পরিবার যদি স্বাবলম্বী থাকে, পরিবার জন্য কোনো বিপদগ্রস্ত না হয়, সেই জন্য তার পরিবারের সন্তানদের স্বাবলম্বী করার জন্য, পরিবারকে সহযোগিতা করার জন্যই কিন্তু এই কোটার বিবর্তন। তো কোটা তো আসলে শুধু রেল পোষ্য কোটা না, এখানে মুক্তিযোদ্ধা কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে, জেলা কোটা আছে, নৃত্যশিল্পী গোষ্ঠী আছে, সব কোটা মিলেই কিন্তু 40% কোটা। এবং 40% আসলে যদিও বলা হয় আসলে কিন্তু 36% দেওয়া হয় আমাদেরকে, 90% 40%, তার মানে দাঁড়াচ্ছে কত 36% কোটা দাঁড়াচ্ছে। তো এই কোটা যদি বাতিল হয়ে যায় রেল পোষ্যরা ক্ষতিগ্রস্ত হবে, এবং পাশাপাশি রেল দক্ষ জনবল যে পাওয়ার একটা প্রক্রিয়া সেটা হারাবে। কারণ আপনারা জানেন যারা চাকরি করে তাদের সন্তানরা বিভিন্ন সময় তার বাবাকে সহযোগিতা করার জন্য বা বাবার খোঁজখবর নেওয়ার জন্য রেলের মনে বিচরণ করে। বিচরণ করতে করতে রেলের পোষ্যরা কিন্তু চাকরি পাওয়ার পূর্বেই অর্ধেক প্রশিক্ষিত হয়ে যায়। তো এই যে প্রশিক্ষিত একটা মানে সন্তানদের রেল আসার সুযোগ বন্ধ করার যে প্রক্রিয়াটি শুরু করছে একটি কুচক্রী মহল, এবং আমি মনে করবো রেলে যে কালো বিলের চক্রটি আছে তাদের ইন্ধনে এই কাজটি করা হচ্ছে। এই কারণে বাংলাদেশ রেল পোষ্য সোসাইটি তার এই রিট মামলার দায়ের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি রেল পোষ্য সোসাইটি রেল পোষ্যদের যদি প্রতিনিধিত্ব করে, আমরা সাংগঠনিকভাবে এই মামলার পক্ষ অবলম্বন করে মানে আদালতের মাধ্যমে আমরা যুদ্ধ করবো, এবং আমরা বিশ্বাস করি যে সরকার এবং আদালত পোষ্যদের যে অধিকার, এই অধিকার অবশ্যই সংরক্ষিত রাখবেন। পাশাপাশি আমি দেশ ও জাতির কাছে রেল পোষ্যদের আমি বলতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। রেল পোষ্য সোসাইটি রেল পোষ্যদের প্রতিনিধিত্ব করছে এবং আমরা আছি এবং থাকবো। পাশাপাশি রেলপথ মন্ত্রণালয় এবং রেল কর্মচারীর
যেসব ট্রেড ইউনিয়ন রয়েছে তাদের সবার কাছে অনুরোধ, রেল পর্ষদের অধিকার নিয়ে যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র প্রতিহত করতে আসলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। টিকিটের যে বিষয়টা, টিকিটের দাম যে বাড়াবে, সে আসলে জানেন যে ট্রেনের টিকিটের দাম বাড়ায় কিন্তু কখনো লোকসান বা ক্ষতিপূরণ হবে না, এবং লোকসান হচ্ছে অন্য কারণে। আর যাত্রী স্বাভাবিক, যে আমার বক্তব্য ছিল যে টিকিটের হার নন এসি যেটা, সেখানে হয়তো 10% বাড়ানোই যথেষ্ট। এসির ক্ষেত্রে হয় কি, যারা এসি কেবিন নিয়ে যায় তারা তো আসলে প্রভাবশালী, সেই ক্ষেত্রে তাদের কোনো কষ্ট হয় না। যত কষ্ট হচ্ছে কি মাঠ লেভেলে, রুট লেভেলে যে শ্রমজীবী মানুষ আছে তাদেরই কিন্তু কষ্ট। সেখানে আমার দাবি ছিল যে আসলে টিকিটের দাম বৃদ্ধি করে যেমন লোকসান পোষানো যায় না, আবার টিকিটের দাম বৃদ্ধিটা এত বেশি না করে 10% বা 50%, মানে আপনার 15% করলে এনাফ ছিল। পাশাপাশি আরেকটা কথা বলে, আপনি সাম্প্রতিক সময় মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে পেনশন যদি দেওয়া না লাগে তাহলে কি রেলের লোকসান হবে না। হ্যাঁ, আসলে পেনশন তো হচ্ছে রেল কর্মচারীদের একটা প্রাপ্য অধিকার। আমার টাকা জমা ছিল, সেটা আমার ফেরত পাচ্ছি। কাজে পেনশন বন্ধ করে দিলে লোকসান রেলের হবে না, এটা একটা খোরা যুক্তি মনে করছি আমি।